গুড আফটারনুন। আজকের ফেসবুক লাইভ ওয়ার্ল্ড আইভিএফ ডে উপলক্ষে 1978 সালের 25 জুলাই লুই জয় ব্রাউন ওয়ার্ল্ডস ফার্স্ট আইভিএফ বেবি জন্মগ্রহণ করেন গ্রেট ব্রিটেনে। সেই থেকে 25 জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড আইভিএফ ডে বা বিশ্ব আইভিএফ দিবস হিসেবে। তো আজকে আমরা ডক্টর সানিয়ালের সাথে ডিসকাস করব অন দ্য টপিক অল অ্যাবাউট আইভিএফ। আপনাদের যা জিজ্ঞাস্য আইভিএফ সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন সরাসরি ডক্টর সানিয়ালের থেকে। ওভার টু ইউ ম্যাম। গুড আফটারনুন। আমাদের অ্যাকচুয়ালি আজকে ডিসকাশনের টপিকটা আমরা রেখেছি আস্ক মি এনিথিং, মানে আইভিএফ সম্পর্কে বা ইনফার্টিলিটি সম্পর্কে আপনাদের যা কিছু প্রশ্ন সবকিছু এই ফোরামে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো আমার মনে হয় আমরা ডাইরেক্টলি বিশাখার যদি কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো দিয়ে আগে স্টার্ট করি, আর এর মাঝে মাঝে যদি দর্শকদের কোনো প্রশ্ন আসে সেগুলো আমরা এক এক করে নিতে থাকবো। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল ম্যাম, যে when is IVF the only fertility treatment option? বিশাখা, নামটার মধ্যেই এভিডেন্ট আইভিএফ কথাটার ফুল ফর্ম হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো কথাটার অর্থ হচ্ছে যেটা শরীরের বাইরে যখন ফার্টিলাইজেশন হচ্ছে, অর্থাৎ ভ্রূণ বা বাচ্চা তৈরির কাজটা যখন শরীরের বাইরে হচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে যখন এই কাজটা শরীরের মধ্যে নিজের থেকে ন্যাচারালি হচ্ছে না তখন আইভিএফ এর প্রয়োজনীয়তা পড়ছে। এবং ন্যাচারালি হচ্ছে না বলতে আমরা বোঝাই যখন স্বামী স্ত্রী উভয়ের চেষ্টায় হচ্ছে না, বা সাধারণ ওষুধ খাইয়েও হচ্ছে না, অথবা আইইউআই বলে একরকম পদ্ধতি আছে, সেটাও এক ধরনের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ পদ্ধতি, কিন্তু সেটা কিন্তু আইভিএফ নয়। সেই পদ্ধতিতেও এমনকি কারোর প্রেগনেন্সি আসছে না। তো সেরকম সিচুয়েশন হতে পারে অনেকগুলো ক্ষেত্রে। যেরকম একজন মহিলার যদি তার দুটোই ফ্যালোপিয়ান টিউব অর্থাৎ শুক্রনালী যদি বন্ধ থাকে, তাহলে অবভিয়াসলি কোনোভাবেই তার নিজের থেকে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসা সম্ভব না। অথবা তার যদি এরকম হয় যে তার পলিসিস্টিক ওভারি আছে, কিন্তু সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেই পলিসিস্টিক ওভারি কোনোভাবেই ওষুধ খাইয়ে বা আইইউআই ট্রিটমেন্টেও সে কনসিভ করছে না। বা মহিলার এন্ডোমেট্রিওসিস আছে, এন্ডোমেট্রিওসিসটাও এতটাই অ্যাডভান্সড এন্ডোমেট্রিওসিস যে সেই এন্ডোমেট্রিওসিসও সাধারণ ট্রিটমেন্টে মানে ওষুধ খাইয়ে বা সার্জারি করে সেটা রেসপন্ড করছে না। অথবা হাজবেন্ডের শুক্রাণুর কাউন্ট মানে শুক্রাণুর সংখ্যা বা শুক্রাণুর গতি খুব কম, সেই সমস্ত ক্ষেত্রে আইভিএফ ছাড়া অন্য কোনো পদ্ধতিতে প্রেগনেন্সি দেওয়া সম্ভব না। আর এখনকার দিনে যেমন যেমন আইভিএফ এর সাফল্য বাড়ছে, এখনকার দিনে আরো অনেক রকম কারণেও আইভিএফ করা হয়। যেমন একজন মহিলার যদি বয়স বেশি হয়, 35-এর ওপর বা 40-এর ওপর, যে কোনো কারণেই মহিলা তার প্রথম বা দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করছেন, সেই রকম ক্ষেত্রে, বা অনেক সময় আজকালকার দিনে অনেক সময় এরকম হয় যে তাদের ফ্যামিলিতে কোনো হয়তো জন্মগত ত্রুটি আছে, এরকম কোনো বাচ্চা হওয়ার হিস্ট্রি আছে, সেরকম ক্ষেত্রে তারা হয়তো পরবর্তী সন্তান জন্মের আগে জেনে নিতে চাইছেন যে পরবর্তী সন্তানের মধ্যেও সেই রকম জেনেটিক ত্রুটি থাকতে পারে কিনা। এইসব বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু আইভিএফ ব্যবহার করা হয়। ওকে, কতবার আইভিএফ সাইকেল রিপিট করা যেতে পারে? সেরকম কিছু নেই। আইভিএফ সাইকেল কেউ যখন শুরু করে প্রথমে তাকে বুঝিয়েই রাখা হয় যে আইভিএফ সাইকেলে একবারেই তার প্রেগনেন্সি আসবেই, তার চান্স থাকে 50-60%। এবার সেই ক্ষেত্রে তাকে এটা বুঝিয়েই রাখা থাকে যে সে একবারে যদি আইভিএফ এ সফল না হয় তাহলে কিন্তু এই কাজটা 2বার বা 3বার করতে হতে পারে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু বুঝিয়ে রাখি, একটা হচ্ছে এগ কালেকশন আর একটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার। অনেক সময় পেশেন্ট আইভিএফ সাইকেল বলতে বোঝান মানে আমাদের অনেক সময় যেটা হয়, ধরো একটা আইভিএফ সাইকেলই একজনের থেকে অনেক ভ্রূণ তৈরি হলো, ধরো একজনের থেকে একটা আইভিএফ সাইকেলই 6টা ভ্রূণ তৈরি হলো। তো অবশ্যই কোনো মহিলার মধ্যে তো আমি একসঙ্গে 6টা ভ্রূণ প্রতিস্থাপন করব না, আমি হয়তো প্রথমবার তার মধ্যে 2টো ভ্রূণ প্রতিস্থাপন করলাম, বাকি ভ্রূণগুলো আমরা হয়তো ফ্রিজ করে রেখে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে যে ভ্রূণগুলো রাখা থাকলো সেগুলো আমরা দ্বিতীয়বার বা অনেক সময় এমনকি তৃতীয়বার অব্দিও আবার তার মধ্যে প্রতিস্থাপন করতে পারি। এটা হচ্ছে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার, মানে একটা আইভিএফ সাইকেল থেকে আমরা প্রেগনেন্সি হওয়ানোর চান্সটা বাড়াচ্ছি থ্রু ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। আর তুমি যেটা জিজ্ঞেস করছো সেটা হচ্ছে এক আইভিএফ সাইকেল সে কতবার করতে পারে, মানে কতবার তার থেকে আমরা
এগ কালেকশন করতে পারি, সেটারও কোনো কিন্তু অ্যাজ সাচ কোনো মাত্রা নেই। সেটা কারোর ক্ষেত্রে দুবারেও সে প্রেগনেন্ট হতে পারে, কেউ তিনবারেও হতে পারে, আবার এরকমও মহিলা আছেন যারা হয়তো সেটা তিনবারের বেশিও রিপিট করতে পারেন। কিন্তু সাধারণত যেটা হয় যে তিনবারের আইভিএফ সাইকেলেও যদি সে প্রেগনেন্সিতে সমর্থ না হয়, তাহলে ততদিনে কিন্তু উচিত আমরা হয়তো কোনো কারণ জেনে গেছি যে কেন তার প্রেগনেন্সি আসছে না, এবং সেই ক্ষেত্রে হয়তো বেশিরভাগ সময় তাকে আমরা আরো কোনো বিকল্প পদ্ধতি বা আরো কোনো অ্যাডভান্সড পদ্ধতির কথা সাজেস্ট করব। Okay. Um, it is said that the success is difficult in the first attempt. How true is it? না, এটা একদম ভুল ধারণা। কারণ এটা অনেকেরই ধারণা আছে যে আইভিএফ সাইকেল করতে এলাম মানে প্রথমেই ধরে নেওয়া যে আমার প্রথমবারে তো হবে না। এটা কিন্তু একদম ভুল। আইভিএফ সাইকেলে প্রথমবারই 10 জন পেশেন্ট যদি আইভিএফ করতে আসে, এক চান্সেই 10 জনের মধ্যে 5 জন বা 6 জন কিন্তু প্রথম অ্যাটেম্পটেই প্রেগনেন্ট হবে। বিশেষ করে ভালো ল্যাবে এক্সপিরিয়েন্সড ডাক্তারের কাছে এটা কিন্তু হয়ে যাওয়া উচিত। তবে হ্যাঁ, বারবার যেটা বলবো, 10 জনের মধ্যে 10 জনই হবে এরকম কিন্তু বলা যায় না। ওকে, আপনি এমব্রায়ো ট্রান্সফার সম্পর্কে এক্ষুনি বললেন, তো অনেকেরই ধারণা থাকে যে কমপ্লিট বেড রেস্ট প্রয়োজন হয় এমব্রায়ো ট্রান্সফারের পর। এটা কি সত্যি? এটা মানে প্রবলেমটা হচ্ছে, এটা কিছু মিথ পেশেন্টদের মনের মধ্যে এত বেশি গেঁথে আছে যে এগুলো আমরা যতই অ্যাড্রেস করি এগুলো পেশেন্টের মনের থেকে বেরোতে চায় না। যে কারণে অনেক সময় অনেক ওয়ার্কিং মহিলারও ধারণা থাকে, মানে তারা আইভিএফ করাতে ভয় পায়, কারণ তাদের ধারণা যে আমি যদি আইভিএফ করাই তাহলে আমাকে তো পরবর্তী 10 মাস পুরো বেড রেস্টে থাকতে হবে, আমি আর কাজে যেতে পারবো না। এটা কিন্তু একদম ভুল ধারণা, আমরা সবসময় ডিসকারেজ করি। একজন পেশেন্টের মধ্যে ভ্রূণ ট্রান্সফার করার পরে সে যখন প্রেগনেন্ট হচ্ছে, সেই প্রেগনেন্সি কিন্তু অন্যান্য প্রেগনেন্সির মতোই। এবার অন্যান্য প্রেগনেন্সিতেও যেরকম আমরা একজন পেশেন্টকে বলবো না যে তুমি সম্পূর্ণ বেড রেস্টে থাকো, সেরকম আইভিএফ এর পরেও কিন্তু সেটা একেবারেই এনকারেজ করা হয় না, বরং পেশেন্টকে তার বাড়ির কাজকর্ম বা বাইরে সে যদি ওয়ার্কিং হয় বাইরের কাজকর্ম সবকিছু করতেই উৎসাহ দেওয়া হয়। বরং আমরা বলি যে সব সময় যদি কেউ বেড রেস্টে থাকে, সেরকমও হয়, পেশেন্ট হয়তো কথা শোনে না, নিজেই হয়তো ইম্পোজড বেড রেস্টে থাকলো, সেরকম থাকাটা বরং ডেট্রিমেন্টাল। কারণ অবভিয়াসলি যেটা আমি বারবার পেশেন্টদের বোঝাই যে বেড রেস্টটা তো আমাদের স্বাভাবিক পজিশন না। আমি যদি সব সময় শুয়ে থাকি তাহলে স্বাভাবিকভাবেই আমার অন্যান্য প্রবলেম, ওজন বৃদ্ধি হওয়া, আমার ডিপ ভেন থ্রম্বোসিস হওয়া, আমার সুগারের চান্স বেড়ে যাওয়া, প্রেশার বেড়ে যাওয়া ইত্যাদি প্রেগন্যান্সি কমপ্লিকেশনের চান্স আরো অনেক বেশি বেড়ে যায়। তাই জন্য একমাত্র কারোর যদি প্রেগন্যান্সি অবস্থায় এরকম কোনো বিশেষ কোনো কমপ্লিকেশন থাকে, যে তার প্লাসেন্টা নিচের দিকে, তার প্রেগন্যান্সি অবস্থায় বারবার ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে আইভিএফ কেন, যে কোনো প্রেগন্যান্সিতেই তাকে বেড রেস্ট অ্যাডভাইস করা হয়। কিন্তু আইভিএফ হলো বলেই তাকে বেড রেস্টে থাকতে হবে এরকম কিন্তু একদম ভুল ধারণা। ওকে, এর পরের কোয়েশ্চেনটার পরে ম্যাম আমরা একটু অডিয়েন্সের কোয়েশ্চেন্স নিতে থাকবো, কারণ ইতিমধ্যে অনেকেই কোয়েশ্চেন্স করতে শুরু করেছেন। সো এই কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি যে ইজ দ্য ইনসিডেন্স অফ মাল্টিফিটাল প্রেগন্যান্সি হাই ইন আইভিএফ? এখানে আমি বলে রাখি, এটার মধ্যে দুটো দিক আছে। অনেক পেশেন্টের ধারণা আইভিএফ করলেই আমার যমজ বাচ্চা আসবে, আর উল্টো দিকে হ্যাঁ এটা ঠিক যে আইভিএফ করলে যমজ বাচ্চা হওয়ার চান্সটা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। কিন্তু তার কারণ আমি বোঝাই। আগেকার দিনে যখন আমরা আইভিএফ করতাম, আমরা আইভিএফ প্রসেসটা সম্পর্কে আরেকটু আনশিওর ছিলাম। আমরা হয়তো একজন পেশেন্টকে যখন ভ্রূণ ট্রান্সফার করতাম, হয়তো তার মধ্যে একসঙ্গে 3টে ভ্রূণ প্রতিস্থাপন করতাম। এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে, আইভিএফ প্রসেসটা যত স্ট্যান্ডার্ডাইজড হয়ে যাচ্ছে, তত কিন্তু সেই জিনিসটা 3টে ভ্রূণ তো প্রতিস্থাপন করাই হয় না, বেশিরভাগ সময় 2টো ভ্রূণ, বা পেশেন্ট চাইলে আমরা কিন্তু একটা ভ্রূণও পেশেন্টের মধ্যে প্রতিস্থাপন করি। এবার এই জিনিসটা, এই কার মধ্যে কোন একটা ভ্রূণ দেওয়া হবে বা কার মধ্যে 2টো ভ্রূণ দেওয়া হবে, এই জিনিসটা অনেক কিছুর উপর নির্ভর করে। পেশেন্টের নিজের ইচ্ছা, পেশেন্ট যদি বলে যে না কোনোভাবেই আমি 2টো ভ্রূণ নেব না, আমরা অবশ্যই একটাই ভ্রূণ দেব। সেকেন্ড হচ্ছে সেই পেশেন্টের বয়স, তার শারীরিক অবস্থা। একজন পেশেন্টের বয়স যদি আমরা দেখি বেশির দিকে আছে, তাহলে আমরা হয়তো চাইবো তার মধ্যে 2টো ভ্রূণ প্রতিস্থাপন করতে, প্রেগনেন্সির সম্ভাবনাটা বাড়ানোর জন্য। বা যদি দেখি যে পেশেন্টের জরায়ুর কন্ডিশন খুব একটা ভালো না,
আমরা হয়তো অ্যান্টিসিপেট করছি যে এই পেশেন্টকে হয়তো একটা ভ্রূণ দিয়ে প্রেগনেন্সি নাও আসতে পারে, সেই ক্ষেত্রে হয়তো টু বি অন দ্য সেফ সাইড আমরা তার মধ্যে দুটো ভ্রূণও প্রতিস্থাপন করতে পারি। আর যেটা নির্ভর করে সেটা হচ্ছে একটা ল্যাবের এক্সপার্টাইজ আর এক্সপিরিয়েন্সের উপর। যত যত ল্যাবের এক্সপার্টাইজ এবং এক্সপিরিয়েন্স বাড়বে, ল্যাব যত কনফিডেন্ট হবে যে হ্যাঁ এই ভ্রূণটা দিলে এই পেশেন্ট প্রেগনেন্ট হবেই, অন্তত হওয়ার চান্স সব থেকে বেশি, তত আমরা একটা ভ্রূণ ট্রান্সফারের দিকে এগোবো। সুতরাং এই ধারণাটা একদম ভুল যে আইভিএফ করা মানেই আমার যমজ বাচ্চাই হবে। একটাও হতে পারে, দুটোও হতে পারে, কিন্তু আজকালকার দিনে তিনটে ভ্রূণ প্রতিস্থাপন আর প্রায় করাই হয় না। ওকে, এবার অডিয়েন্সের কিছু কোয়েশ্চেন্স নিতে থাকবো। প্রথম প্রশ্ন করেছেন সুনিপা সেনগুপ্তা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইইউআই এন্ড আইভিএফ? হ্যাঁ, আমি একদম শুরুতেই যেটা বোঝালাম, আমরা বললাম যে একজন পেশেন্টের যখন কোনোভাবেই স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসছে না, স্বাভাবিকভাবে প্রেগনেন্সির মধ্যে আমরা রাখবো তাদের নিজেদের চেষ্টায় প্রেগনেন্সি এবং ওষুধ খেয়ে প্রেগনেন্সি। এবার এই স্টেজ এবং আইভিএফ এর মাঝামাঝি আরেকটা স্টেজ আছে যেটাকে আমরা বলি আইইউআই পদ্ধতি। আইইউআই পদ্ধতিতেও কিন্তু প্রেগনেন্সিটা ন্যাচারাল উপায়ে শরীরে নিজের থেকেই তৈরি হচ্ছে, কিন্তু সেখানে আমরা হয়তো তাকে প্রেগনেন্সির বিষয়ে বাইরের থেকে কিছুটা সাহায্য করে দিচ্ছি। মানে তাকে হয়তো কিছুটা খাওয়ার ওষুধ দিচ্ছি, তাকে আল্ট্রাসাউন্ড করে হয়তো আমরা প্রেগনেন্সির টাইমিংটা করিয়ে দিচ্ছি যে কোন সময় প্রেগনেন্সিটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং একদম শেষে যখন তার প্রেগনেন্সি হওয়ার সঠিক সময়টা আসছে তখন হাজবেন্ডের শুক্রাণুটা প্রসেস করে শুধু স্ত্রীর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্থাৎ ফাইনালি প্রেগনেন্সি তৈরির কাজটা কিন্তু শরীরেই হচ্ছে। আইভিএফ এ কিন্তু সেটা না, আইভিএফ এ কিন্তু প্রেগনেন্সি তৈরির কাজটা আমরা শরীরের বাইরে আমাদের দ্বারা হচ্ছে। আইইউআই তে প্রেগনেন্সি তৈরির কাজটা শরীরের নিজের থেকে ন্যাচারালি হচ্ছে, আমরা বাইরের থেকে খালি কিছু কিছু স্টেপে একটু সাহায্য করে দিচ্ছি। তাই জন্য স্বাভাবিকভাবেই আইইউআই তে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কম, আইভিএফ এ প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেক বেশি। যাদের প্রবলেম কম তাদের ক্ষেত্রে আইইউআই করা হয়, যাদের প্রবলেমটা বেশি বা যাদের বারবার আইইউআই তেও হচ্ছে না তাদের ক্ষেত্রে আইভিএফ করতে লাগে। ওকে, নেক্সট কোয়েশ্চেন রূপসা চক্রবর্তী, স্বাভাবিক গর্ভধারণের মতোই আইভিএফ পদ্ধতিতে মহিলার বয়স 35 এর উপর হলে কি সাফল্যের হার কমে? হ্যাঁ, অবশ্যই রূপসা। একদম শুরুতে বলে রাখি, অনেক পেশেন্টের এরকম ধারণা আছে যে আমার বয়স কম থাকলে আমি কেন আইভিএফ করবো, আমি এই প্রশ্নটা অনেকবার শুনেছি। তো এখানে আমি একটু বলে রাখি যেটা না একদম ভুল ধারণা। আমি একদম শুরুতেই বলেছি যে বয়স ছাড়াও কিন্তু আইভিএফ করার অনেক কারণ হতে পারে, যেমন কারোর টিউব বন্ধ। এখন তুমি যদি 25 বছরেই জানতে পারো যে তোমার দুটো টিউবই বন্ধ, তাহলে কোনো কারণ নেই যে তুমি কেন 35 বছর 40 বছর অব্দি ওয়েট করবে আইভিএফ এ প্রেগনেন্সি নেওয়ার জন্য। বা তোমার হয়তো অ্যাডভান্সড এন্ডোমেট্রিওসিস আছে, তুমি 30 বছরেই জানো তুমি অ্যাডভান্সড এন্ডোমেট্রিওসিসে ভুগছো, বা তোমার খুব বেশি পলিসিস্টিক ওভারির প্রবলেম আছে। কারণ যত কম বয়সে, মহিলার কম বয়সে এবং এমনকি পুরুষের কম বয়সে, যত কম বয়সে তুমি আইভিএফ এ প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করবে তত ইজিলি আমরা তোমাকে সাফল্য দিতে পারবো। কারণ আইভিএফ এ আমরা কি করছি, তো একজন মহিলারই ডিম্বাণু বের করছি এবং একজন পুরুষের শুক্রাণু দিয়ে সেটাকে ফার্টিলাইজ করাচ্ছি। সুতরাং বয়সের সঙ্গে সঙ্গে তোমার যে ডিম্বাণু খারাপ হওয়ার সম্ভাবনা, সেটা তো আইভিএফ সাকসেসকেও এফেক্ট করবে। আমরা তো আইভিএফ এ কিছু পাল্টে দিতে পারছি না, এটা তো ম্যাজিক না যে তোমার খারাপ ডিম্বাণুটাকে বের করে আমরা ভালো করে দিচ্ছি। তোমার যেরকম ডিম্বাণুর কন্ডিশন সেইটা দিয়ে আমরা তোমাকে প্রেগনেন্সি দেওয়ার চেষ্টা করছি। তাই জন্য ডেফিনেটলি মহিলার বয়স এবং এমনকি পুরুষের বয়সও কম থাকতে থাকতেই আইভিএফ করার চেষ্টা করা উচিত। ওকে, মিস্টার মামুনুর রশিদ প্রশ্ন করেছেন যে আমার দুটো অন্ডকোষ অপারেশন করছি 5 বছর বয়সে, আমার শুক্রাণু নীল, আমি আইভিএফ করতে পারবো? হ্যাঁ, সম্ভব। অনেক সময় যেটা হয় যে ও অন্ডাকোষই অপারেশন হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, না তাহলে আইভিএফ আপনার শুক্রাণু দিয়ে সম্ভব না। ওকে, আপনার যদি অন্ডাকোষ থাকতো তাহলে আমরা আপনার অন্ডাকোষ থেকে শুক্রাণু বের করে এনে আইভিএফ পদ্ধতিতে প্রেগনেন্সি দিতে পারতাম, কিন্তু যেহেতু আপনার টেস্টিসটাই অপারেটেড সেই ক্ষেত্রে তো করার কিছু নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন অনন্যা ভট্টাচার্য থেকে, ইজ দ্য এগ রিট্রিভাল প্রসিডিওর পেইনফুল? না, তোমাকে সবার আগে বুঝতে হবে যে এগ রিট্রিভাল প্রসিডিওর কিন্তু এমনি করা হয় না, অজ্ঞান করে করা হয়।
মানে অজ্ঞান বলতে ঘুমের ইনজেকশন দিয়ে খুব ছোট প্রসেস, ম্যাক্সিমাম আধ ঘন্টা মতো সময় লাগে। তোমাকে অজ্ঞান করে তোমার মাসিকের রাস্তা দিয়ে ভ্যাজাইনাল রুটে আমরা তোমার এগ কালেকশন করি। সুতরাং কোনো ব্যথা তুমি টের পাবে না, এবং এমনকি যেদিন এগ কালেকশন হচ্ছে সেই দিন থেকেই এবং পরের দিন থেকে তো বটেই তুমি তোমার নর্মাল কাজকর্ম সবকিছু চালু করতে পারবে। ওকে, এবার কিছু আমার প্রশ্ন ছিল যেটা আমি জানতে চাইছিলাম আপনার থেকে, যেমন ধরুন, হোয়াট আর দ্য চান্সেস অফ রিস্কস লাইক ectopic pregnancies and ovarian hyperstimulation syndrome affecting a patient due to IVF? হ্যাঁ, একটোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রেগনেন্সি হওয়া। এবার এই জিনিসটা ন্যাচারাল প্রেগনেন্সিতে সম্ভব, আইভিএফ এও একদম অসম্ভব ওরকম বলা যায় না, কিন্তু আইভিএফ এ একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম। তার কারণ হচ্ছে আমরা যখন আইভিএফ করছি এখনকার দিনে যেরকম ভাবে ভ্রূণ প্রতিস্থাপন করা হয় সেটা হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ডে দেখে ভ্রূণটা জরায়ুর মাঝামাঝি জায়গায় প্রতিস্থাপন করি। তাই জন্য সেই ভ্রূণটা ভুলবশত টিউবের মধ্যে প্রতিস্থাপন করা এগুলোর সম্ভাবনা কিন্তু প্রায় নেই। ঠিক আছে, সুতরাং একটোপিক প্রেগনেন্সির সম্ভাবনা আইভিএফ এর পরে খুব কম। আর দ্বিতীয়টা তুমি যেটা জিজ্ঞেস করলে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম, এটা নিয়ে বলি ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম মানে এটা হতো বেশিরভাগ সময় যে সমস্ত পেশেন্টরা পলিসিস্টিক ওভারিতে ভুগতো। পলিসিস্টিক ওভারির পেশেন্টদের যেটা হতো, তাদের আইভিএফ এর ডিম তৈরি করার জন্য আমরা যখন ইনজেকশন দিতাম অনেক সময় তাদের মধ্যে প্রচুর ডিম্বাণু তৈরি হয়ে যেত, তৈরি হয়ে তাদের শরীরের মধ্যে জল জমে যাওয়ার একটা প্রবণতা থাকতো, এবং সেটা অনেক সময় এমনকি লাইফ রিস্কও হয়ে যেত পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু এখনকার দিনে এরকম কিছু ইনজেকশন বেরিয়ে গেছে এবং এখনকার দিনে এরকম পদ্ধতি বেরিয়ে গেছে যেটা দিয়ে আমরা সেই মহিলাকে যে সাইকেলে আমরা ডিম্বাণু কালেক্ট করছি সেই সাইকেলেই কিন্তু ভ্রূণ প্রতিস্থাপন করি না। সেই সাইকেলেই যদি ভ্রূণ প্রতিস্থাপন করা হয় তাহলে এই প্রবলেমটা আরো বাড়ে। তাই জন্য আমরা যেটা করি, আমরা সেই মহিলাকে কিছু বিশেষ ধরনের ইনজেকশন দিই যাতে তার হাইপারস্টিমুলেশনের সম্ভাবনা কম থাকে, এবং যাতে তার হাইপারস্টিমুলেশনের সম্ভাবনা আবার পরবর্তীকালে না বাড়ে। তাই জন্য আমরা তার ভ্রূণ তৈরি করে ভ্রূণগুলোকে ফ্রিজ করে রাখি ল্যাবে। ফ্রিজ করে রেখে পরবর্তী সাইকেলে বা তার পরবর্তী সাইকেলে আমরা তার মধ্যে ভ্রূণটা প্রতিস্থাপন করি। অর্থাৎ তার মধ্যে এখনকার দিনে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন হওয়ার সম্ভাবনা প্রায় নেই। মানে এখনকার দিনে আমরা কিন্তু বলতে পারি আজকালকার দিনে কিন্তু বেশিরভাগ আইভিএফ ক্লিনিক প্রায় ওএইচএসএস ফ্রি ক্লিনিক। ওভারিয়ান হাইপারস্টিমুলেশন আজকাল কিন্তু আর সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। ওকে, অন্বেষা বেদি একটা প্রশ্ন করেছে যে অনেক সময় নিষিক্ত হওয়া 2টি বা 3টি ভ্রূণ প্রতিস্থাপিত করা হয়, এতে গর্ভধারণের হার বাড়ে, যমজ বা 3টি সন্তান প্রসবের সম্ভাবনাও বাড়ে, এটা কি কোনোভাবে কম করানো যায়? হ্যাঁ, আমি অলরেডি আলোচনা করেছি এই বিষয়টা অনেকটা ডিটেলে। আমি যেটা বুঝিয়েছি, আগেকার দিনে 3টে ভ্রূণ দেওয়া হতো, এখনকার দিনে কিন্তু যে কোনো ল্যাব যার ভালো এক্সপার্টাইজ এবং এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু কখনোই 3টে ভ্রূণ প্রতিস্থাপন করে না। কারণ এখনকার দিনে ব্লাস্টোসিস্ট ভ্রূণ ছাড়া প্রায় প্রতিস্থাপন করা হয় না, এবং ব্লাস্টোসিস্ট ভ্রূণ প্রতিস্থাপন করলে কিন্তু দুটোর বেশি প্রতিস্থাপন করার কোনো মানে নেই। এমনকি অনেক সময় একটাও ভ্রূণ প্রতিস্থাপন করা হয়। এবার কার ক্ষেত্রে একটা করা হবে কার ক্ষেত্রে দুটো করা হবে এটা নির্ভর করে পেশেন্টের নিজের ইচ্ছার উপর। পেশেন্ট চাইলে আমরা বাধ্য একটাই ভ্রূণ প্রতিস্থাপন করতে, মহিলার বয়সের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর এবং ল্যাবের এক্সপার্টাইজ এবং এক্সপিরিয়েন্সের উপর। এই জিনিসগুলো যত ফেভারেবল থাকবে তত বেশি টেন্ডেন্সি থাকবে একটা ভ্রূণ প্রতিস্থাপনের দিকে, অর্থাৎ সিঙ্গল এমব্রায়ো ট্রান্সফার যেটাকে আমরা বলে থাকি। মিস্টার বরুণ ঘোষ জিজ্ঞেস করেছেন, ক্যান স্ট্রেস ইনফ্লুয়েন্স আইভিএফ সাকসেস রেট? হ্যাঁ, একদম। এখনকার দিনে স্টাডিতে দেখা যাচ্ছে যে যে পেশেন্ট আইভিএফ এর আগের থেকেই খুব স্ট্রেসড সেই পেশেন্টের সাকসেস রেট কিন্তু অন্য পেশেন্টের থেকে প্রায় হাফ হয়। এবং এক্স্যাক্টলি কিভাবে স্ট্রেস কাজ করে ওইটা বলা মুশকিল। অবভিয়াসলি স্ট্রেস বাড়লে আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোন সিক্রেশন বেড়ে যায়। আর তাই জন্য এখনকার দিনে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে একটা আইভিএফ ক্লিনিকে একজন সাইকোলজিস্ট কাউন্সিলরের প্রেজেন্স কিন্তু ম্যান্ডেটরি। কারণ
বহু সময় এরকম হয় যে একজন পেশেন্টের মনে ঠিক কি চলছে সেটা হয়তো একজন ডাক্তারের পক্ষে সবসময় বোঝা সম্ভব না, সেটা হয়তো একজন প্রফেশনাল সাইকোলজিস্ট সেই ইস্যুটা অনেক ভালো বুঝতে পারবেন এবং অ্যাড্রেস করতে পারবেন। তাই জন্য আজ আমাদের ক্লিনিকে বা বেশিরভাগ ক্লিনিকে এখনকার দিনে কিন্তু প্রফেশনাল সাইকোলজিস্ট অবশ্যই থাকে, যারা এই স্ট্রেসের দিকটা খেয়াল রাখেন। উজ্জাসী মজুমদার জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ দ্য প্রসিডিওর অ্যান্ড কস্ট অফ আইভিএফ থ্রু এগ ডোনেশন? এগ ডোনেশন মানে হচ্ছে যখন একজন মহিলার নিজের ডিম্বাণু তৈরির ক্ষমতা কমে গেছে বা বন্ধ হয়ে গেছে, অথবা তার মধ্যে এরকম কোনো জেনেটিক প্রবলেম আছে যে কারণে আমি চাইছি যে তার ডিম্বাণু দিয়ে প্রেগনেন্সি না হোক। এবার এগ ডোনেশনের মানে হচ্ছে আমি একজন কম বয়সী মহিলা, মানে যিনি নিজে পেশেন্ট নন, তাকে আমি রিক্রুট করছি ক্লিনিকের হয়ে, যে মহিলার বয়স 20 থেকে 25-এর মধ্যে আইডিয়ালি, যার নিজের এর আগে অন্তত একজন সন্তান আছে, সেই মহিলাকে আমরা ইনজেকশন দিয়ে তার শরীর থেকে আমরা তার ডিম্বাণু কালেক্ট করে বাইরে নিয়ে আসছি, নিয়ে এসে পেশেন্টের হাজবেন্ডের শুক্রাণু দিয়ে সেই ডিম্বাণুগুলোকে আমরা ফার্টিলাইজ করছি, করে তাদের ভ্রূণ তৈরি করছি। এবার ভ্রূণ তৈরি হলে আমরা সেটা ল্যাবে ফ্রিজ করে প্রিজার্ভ করে রেখে দিচ্ছি। পরবর্তীকালে যে পেশেন্ট, তার যখন মাসিকের ডেট ধরে আমরা তাকে কিছু খাওয়ার ওষুধ দিচ্ছি, দিয়ে তার জরায়ুকে আমরা রেডি করছি যাতে সে এবার এই ভ্রূণটা নিতে পারে, গ্রহণ করতে পারে। এবার ওষুধ দিয়ে আমরা স্ক্যান করে করে দেখছি কখন তার জরায়ু রেডি হচ্ছে ভ্রূণটা নেওয়ার জন্য। যখন তার জরায়ু রেডি হচ্ছে তখন যে ভ্রূণগুলো আমরা অলরেডি রেডি করেছি সেগুলো আমরা তার গর্ভের মধ্যে প্রতিস্থাপন করছি। এইটা হচ্ছে এগ ডোনেশনের পুরোপুরি প্রসিডিওর। এবার এই এগ ডোনেশন প্রসিডিওরের মধ্যেই অবভিয়াসলি খরচের দিক যেগুলো থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে আইভিএফ সাইকেলের খরচ, সেকেন্ড হচ্ছে একজন এগ ডোনার মহিলা এতদিন ধরে ইনজেকশন নিচ্ছেন, তার থেকে ডিম্বাণু কালেক্ট করা হচ্ছে, সেই মহিলার একটা নিজস্ব খরচ, এবং লাস্ট হচ্ছে সেই মহিলার ইনজেকশনের খরচ। তাই জন্য মোটামুটি সব মিলিয়ে অন অ্যান অ্যাভারেজ বেশিরভাগ ক্লিনিকেই একটা এগ ডোনেশন সাইকেল করতে অন অ্যান অ্যাভারেজ 1.5 থেকে 2 লাখের মধ্যে খরচ পড়ে। অনুশ্রী হালদার প্রশ্ন করেছেন যে একবার আইইউআই করিয়েছি কিন্তু প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ এসছে, আমার বয়স 33, এই মুহূর্তে তাহলে আমার কি করা উচিত, প্লিজ সাজেস্ট করুন ম্যাম। না, এইটা একটা খুব ভেগ কোয়েশ্চেন, কারণ তোমার ট্রিটমেন্ট তো শুধু বয়সের উপর নির্ভর করছে না। তোমার বয়স 33 তো এরকম না যে অনেক বেশি বয়স। 33 এখনকার দিনে শহরের মেয়েরা এই বয়সেই স্ট্যান্ডার্ড, এরকম বয়সেই প্রেগনেন্সির জন্য আসে, 31, 32, 33 এরকম বয়সেই। এবার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার আইইউআই কি কারণে করা হয়েছে সেটা ইম্পর্টেন্ট। যদি এরকম কোনো কারণে করা হয়ে থাকে, যেটাই আমরা আশা করছি যে তোমার আইইউআই তে প্রেগনেন্সি আসতেই পারে, তাহলে কিন্তু একবার আইইউআই এর পরে তুমি আইইউআই আরো 2বার অব্দিও রিপিট করে দেখতেই পারো। কিন্তু যদি কারণটা এরকম হয় যেটা আমরা ভাবছি যে তোমাকে আর আইইউআই করিয়ে কোনো লাভ নেই, আমি যেগুলো প্রথমেই আইভিএফ এর কারণ হিসেবে আলোচনা করেছি, আইইউআই করাতে গিয়ে হয়তো দেখা গেছে তোমার স্বামীর শুক্রাণুর কাউন্ট বা গতি খুব খারাপ, অথবা দেখা গেছে তুমি অ্যাডভান্সড এন্ডোমেট্রিওসিসে ভুগছো, অথবা তোমার খুব বেশি পলিসিস্টিক ওভারি আছে, তোমার ডিম ম্যাচিওরই হতে চাইছে না, সেই সব ক্ষেত্রে তাহলে হয়তো তোমাকে বলবো যে তাহলে তুমি আর আইইউআই করিও না, তুমি আইভিএফ এর দিকে চলে যাও। কাজেই তোমার আর ফার্দার আইইউআই করা উচিত না আইভিএফ করা উচিত সেটা তোমার কারণের উপর নির্ভর করবে, বয়সের উপর না। মিন্টু কুমার সরকার জিজ্ঞেস করেছেন, মাই ওয়াইফ হ্যাড ব্লকেজ, ডক্টর হ্যাড অপারেটেড হার, নাও এভরিথিং ইজ ওকে, but last month pregnancy has not come. This month doctor has told that egg size is 22 and given injection to fertile. Is the size good for pregnancy? হ্যাঁ, আমি শুরুতেই যেটা বলে রাখি, তোমার ওয়াইফের মনে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লক ছিল, সেটা হয়তো অপারেশন হয়েছে। তো এবার ফ্যালোপিয়ান টিউব ব্লক থেকে অপারেশনের পরে প্রথম মাসে ডাক্তার হয়তো তোমাকে কিছু খাওয়ার ওষুধ দিয়েছেন, দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে ফলিকিউলোমেট্রি করেছেন, মানে ডিম্বাণুর সাইজ মেপে বলেছেন যে এখন তোমরা প্রেগনেন্সির জন্য রেডি। কিন্তু সেটা বলা মানেই এক চান্সেই প্রেগনেন্সি আসবেই এরকম কিন্তু বলা যায় না, এটা কিন্তু ম্যাজিক না, এত ইজি না কাজটা। এবার পরের মাসে আবার হয়তো এবার উনি খাওয়ার ওষুধের সঙ্গে কিছু ইনজেকশন কম্বাইন করেছেন তোমার প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটাকে বাড়ানোর জন্য। এবার দিয়ে যখন উনি আবার ফলিকুলোমেট্রি করিয়েছেন তখন হয়তো দেখেছেন তোমার স্ত্রীর
ডিম্বাণুর সাইজ হয়তো 22, যেটা কিন্তু স্ক্যান অনুসারে ঠিক আছে। এবার এই সাইকেলে তাহলে প্রেগনেন্সি আসার চান্স আছে, আবার নাও আসতে পারে। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মনে রাখা যে এইটা কিন্তু একটা সায়েন্স, সায়েন্স কিন্তু 100% না। এটা পেশেন্টের ভীষণ ভুল ধারণা আছে যে আমি একটা সাইন্টিফিক ট্রিটমেন্ট করছি মানে আমার এক চান্সেই 100% প্রেগনেন্সি আসবে। আমি আজকে কোভিড ভ্যাকসিন নিচ্ছি, আমার কোভিড না হওয়ার চান্স 40%, মানে আমার ভ্যাকসিনের সাফল্য হচ্ছে 60%। কিন্তু তার মানে কিন্তু এরকম বলে দেওয়া যায় না আমি ভ্যাকসিন নিলাম মানে আমার আর কোনোদিন কোভিড হবে না। তো লোকের এই ধরনের একটা মিসকনসেপশন আছে সায়েন্স সম্পর্কে। সায়েন্স তোমাকে অনেক দূর অব্দি সাহায্য করবে, কিন্তু পুরোপুরি সাহায্য করার ক্ষমতা কিন্তু নেই। হয়তো হবে, কিন্তু হয়তো একটু সময় লাগবে। এরকম না যে তোমার স্ত্রী প্রেগনেন্ট হবে না, হয়তো হবে, নিশ্চয়ই হবে, কিন্তু হয়তো এক অ্যাটেম্পটে হবে না, হয়তো 6বার অ্যাটেম্পট লাগতে পারে, বা এর পরেও হয়তো আরো কিছু ট্রিটমেন্ট লাগতে পারে, এটা হতেই পারে। ওকে। উজ্জাসবী মজুমদার প্রশ্ন করেছেন যে what could be the possible reason of embryo implanting but not growing even after being a grade A embryo and the state of uterus is very healthy? হ্যাঁ, তোমাকে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে গ্রেড এ এমব্রায়ো, গ্রেড এ এমব্রায়ো মানে এটা হচ্ছে যখন আইভিএফ করা হয়, একটা ল্যাব এমব্রায়ো ভালো না খারাপ সেটা বিচার করে এমব্রায়োর চেহারা দেখে, যেটাকে আমরা বলি মরফোলজিক্যাল গ্রেডিং। মানে একজন মানুষের চেহারা দেখে বোঝার চেষ্টা করছি সে কত ভালো। এবার এটা কিন্তু সব সময় পসিবল যে যে এমব্রায়োটাকে আমি চোখে দেখে গ্রেড এ ভাবছি সেই এমব্রায়োটা জেনেটিক্যালি নর্মাল না, এটা কিন্তু হতেই পারে। সেই এমব্রায়ো হয়তো তোমার মধ্যে দিলাম, তুমি প্রেগনেন্ট হলে না, অথবা প্রেগনেন্ট হওয়ার পরেও প্রেগনেন্সিটা কিছুদিন পরে গ্রো করা বন্ধ করে দিল, অথবা এমনকি বাচ্চার হার্টবিট আসার পরেও প্রেগনেন্সিটা মিসক্যারেজ হলো। এই সব কিছু কিন্তু সম্ভব। তাই জন্য গ্রেড এ এমব্রায়ো মানেই 100% প্রেগনেন্সি হবেই, এটা কিন্তু বলা যায় না। যেটা আমি আগের প্রশ্নেও বললাম, পেশেন্টের ধারণা সায়েন্স ইজ 100%, সায়েন্স ইজ অ্যাজ অফ নাও নট 100%। যে কোনো সায়েন্স ইট ইজ 50 to 60%, নট 100%। আর আমরা যদি আরো ভালো এমব্রায়ো সিলেকশন করতে চাই, যদি আমরা জেনেটিক্যালিও এমব্রায়োটা নর্মাল কিনা বুঝতে চাই, তাহলে এখনকার দিনে প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং বলে একটা পদ্ধতি আছে। সেটা সেটার মানে হচ্ছে যে একজন একজন মহিলার মধ্যে তার ভ্রূণ প্রতিস্থাপনের আগে তার ভ্রূণগুলোকে আমরা জেনেটিক টেস্ট করে তারপরে আমরা তার মধ্যে ভ্রূণ প্রতিস্থাপন করছি। কিন্তু এটা করতে অবশ্যই খরচ আরো বেশি পড়ে নর্মাল আইভিএফ এর থেকে, প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং এর খরচ আরো বেশি পড়ে। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং কিন্তু প্রথমবার আইভিএফ এই কাউকে বলা হয় না সাধারণত। যদি এরকম হয় যে কারোর মধ্যে আমরা বারবার গ্রেড এ এমব্রায়ো দিচ্ছি অথচ সে প্রেগনেন্ট হচ্ছে না, অথচ তার ইউট্রাসের অবস্থাও খুব ভালো, তখন আমরা এই ধরনের আরো অ্যাডভান্স টেকনোলজির কথা চিন্তা করি। মাধুরিমা চন্দা সাহা প্রশ্ন করেছেন যে কেন women with low AMH become a mother naturally without IVF? হ্যাঁ, হতে পারে। এএমএইচ কম মানে সেটাই বোঝা যায় যে একজন মহিলার ডিম্বাণু তৈরির ক্ষমতা কমে গেছে। এবার জিনিসটা হচ্ছে বা তার ডিম্বাণুর কোয়ালিটি কমে গেছে। এবার এই যে এটা কোনোদিন বলে দেওয়া যায় না যে সে এখন থেকে আগামী 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে সে কোনোদিন ন্যাচারালি প্রেগনেন্ট হবে না, এরকম বলা যায় না। কিন্তু যেটা বলা যায় যে তার ন্যাচারালি প্রেগনেন্সির চান্সটা কমে গেছে। এবার এইটার মধ্যেও পার্থক্য আছে, যার কম বয়সে এএমএইচ কম আর যার বয়সে এএমএইচটা কম, এই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এই দুটোর মধ্যেও একজন 30 বছরের মহিলা বা 25 বছরের মহিলার যদি এএমএইচ কম থাকে, আর একজন 35 বছর বা 36 বছরের মহিলার যদি এএমএইচ কম থাকে, তাহলে দুটোকে কিন্তু আমরা আলাদাভাবে ট্রিট করব। একজন 25 বছরের মহিলার এএমএইচ কম থাকলেও কিন্তু আমরা আশা রাখবো যে তার ন্যাচারালি প্রেগনেন্সি হওয়ার চান্স একজন 35 বছরের মহিলা যার এএমএইচ কম তার তুলনায় বেশি থাকবে। কাজেই আইভিএফ লাগবেই বলা যায় না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আইভিএফ লাগার সম্ভাবনাটা বেশি। অনুশ্রী হালদার বলছেন যে আমার হাজবেন্ডের রিপোর্ট ওকে আছে, বাট আমি লং টাইম ধরে পিসিওএস এ ভুগছি। বিয়ের 2 ইয়ার পরেও আমার প্রেগনেন্সি আসেনি, সেই কারণে একবার আইইউআই করেছিলাম।
তাই আস্ক করলাম এবার কি করা উচিত আমার। এটাও নির্ভর করছে পলিসিস্টিক ওভারি। আমি যেটা শুরুতেই বোঝালাম, পলিসিস্টিক ওভারির অনেক গ্রেডেশন থাকে। অনেক পলিসিস্টিক ওভারির মহিলা থাকে যারা হয়তো খুব অল্পই খাওয়ার ওষুধে আইইউআইতে প্রেগনেন্ট হয়ে যায়। অনেকের ক্ষেত্রে হয়তো খাওয়ার ওষুধের সঙ্গে 2-3টে ইনজেকশন দিলে তারা প্রেগনেন্ট হয়। আবার অনেকের ক্ষেত্রে হয়তো এরকম থাকে তাদের 2-3টে ইনজেকশনেও হয়তো তাদের ডিম্বাণু গ্রো করতে চায় না। তাদের হয়তো সেখানে 2-3টের বদলে হয়তো 10টা, 12টা, 15টা, 20টা ইনজেকশন দিতে হয় তাদের মধ্যে ডিম্বাণু গ্রো করার জন্য। এবার জিনিসটা হচ্ছে যে যার ক্ষেত্রে এরকম এত বেশি ইনজেকশন লাগছে তার একটা আইইউআই সাইকেল করাতে, সেক্ষেত্রে অবভিয়াসলি তার একটা জিনিস ভাবতে হবে যে এতগুলো ইনজেকশন নিয়ে আইইউআই করাবে না পরবর্তীকালে সে ডাইরেক্ট আইভিএফ এ যাবে। কারণ নর্মালি আইইউআই সব থেকে ভালো দিক হচ্ছে আইইউআই এর খরচ কম, কিন্তু যার 15-20টা ইনজেকশন নিয়ে আইইউআই হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু একটা আইইউআই সাইকেল করতেও অনেক খরচ পড়ে যাচ্ছে। তো সেই মহিলার 3টে আইইউআই সাইকেল করানো আর একটা আইভিএফ সাইকেল করানো কিন্তু একই কথা। তো কাজেই সেই বরং আইইউআই সাইকেলে হওয়ার সম্ভাবনা কম থাকবে, আইভিএফ সাইকেলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই এই জিনিসটা ওইরকম এক কথায় উত্তর দেওয়া যাবে না, এটা নির্ভর করছে যে একজন মহিলার পলিসিস্টিক ওভারিটা কতটা রেজিস্ট্যান্ট। যদি খুব বেশি রেজিস্ট্যান্ট হয়, যদি অনেক বেশি ইনজেকশনের প্রয়োজন হয় একটা আইইউআই সাইকেল করাতে, তাহলে হয়তো সে পরবর্তীকালে আর আইইউআই না করিয়ে ডাইরেক্ট আইভিএফ এর কথা চিন্তা করতে পারে। কাকলি ঘোষ দস্তিদার জিজ্ঞেস করেছিলেন যে is there a possibility that someone can try IVF right away even if they don't have any fertility issue? কোনো ফার্টিলিটি ইস্যু ছাড়া আইভিএফ করা হয় কয়েকটা বিশেষ ক্ষেত্রে, যেগুলো আমি বোঝালাম। কারোর আগে একটা সন্তান আছে, সেই সন্তানের কোনো জন্মগত জেনেটিক ত্রুটি আছে, থ্যালাসেমিয়া রোগে ভুগছে, বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার কেরিয়ার, তাদের প্রথম সন্তান থ্যালাসেমিয়া রোগে ভুগছে, তারা হয়তো পরবর্তীকালে আরেকটা থ্যালাসেমিক চাইল্ড নেওয়ার থেকে হয়তো তারা প্রেফার করছে তারা ভ্রূণের জেনেটিক অ্যানালিসিস করিয়ে ভ্রূণ নিতে। এই ধরনের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি মানে ফার্টিলিটি ছাড়া অন্য কারণে আমরা ডাইরেক্টলি আইভিএফ করাতে পারি। এছাড়া আর তো কোনো কারণ আমি মনে করতে পারছি না যে কেন সে ডাইরেক্টলি আইভিএফ করবে ফার্টিলিটি ইস্যু ছাড়া। ওকে, এবার আমরা শেষ করব সেশনটি, কিন্তু তার আগে একটা প্রশ্ন যে what advice would you like to offer to couples undergoing IVF? আমি যেটা সবার আগে বললাম, আমি প্রথম যেটা পেশেন্টদের সবার আগে যেটা বলি, বারবার বোঝাই যে আইভিএফ তুমি করতে আসছো, আইভিএফ কথাটার মানেই যেটা শুরুতেই আমরা বললাম, আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানে তোমার প্রেগনেন্সি ল্যাবে তৈরি হচ্ছে, শরীরে ন্যাচারালি তৈরি হচ্ছে না। এবার এটা এর মানেই এটা যে এই ক্ষেত্রে মানে সেভাবে আমরা যদি বলি যে তোমাকে প্রকৃতি বা ভগবানও যেখানে প্রেগনেন্সি দিতে পারেনি, সেখানে আমরা সর্ট অফ যেন ভগবানের রোলটা মানুষ প্লে করার চেষ্টা করছে। এবার মানুষ তো ভগবান না, আর এই ক্ষেত্রে তো ভগবানও দিতে পারেননি। তো সুতরাং সেই ক্ষেত্রে তোমরা আসবে এক চান্সেই 100% প্রেগনেন্সি দিতে পারবো এরকম শিওরিটি কিন্তু দেওয়া যায় না। আইভিএফ এ এখন অব্দি যতটা উন্নতি হয়েছে তাতে প্রেগনেন্সি হওয়ার চান্স 50-60%, যেটা কিন্তু আমি মনে করি খুব ভালো পার্সেন্টেজ। ইনফ্যাক্ট একজন মহিলাকে প্রেগনেন্সি দেওয়ার যা যা উপায় আছে তার মধ্যে কিন্তু আইভিএফ এ প্রেগনেন্সি হওয়ার চান্সটা সব থেকে বেশি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে যখন আইভিএফ করতে আসবে হ্যাভ আ রিয়েলিস্টিক এক্সপেকটেশন, যেটা বললাম 50-60% প্রেগনেন্সি হওয়ার চান্স, কিন্তু তার মানে আবার এটাও না যে কারোর একবারে আইভিএফ এ প্রেগনেন্সি হবেই না, এটাও কিন্তু ঠিক না। তাই জন্য বি অপটিমিস্টিক, বি পজিটিভ, নিজেদের মানে মনের দিকটা খেয়াল রাখো এবং অবভিয়াসলি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আইভিএফ এর দিকে এগো। হবে না এটাও ভেবো না, আবার এক চান্সেই হবেই এরকমও ভেবে এগিও না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ইট ওয়াজ আ ভেরি ইনফরমেটিভ সেশন। আর দর্শকদের বলবো যে আপনাদের যদি স্টিল কোয়েশ্চেন্স থাকে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন, বা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারেও মেসেজ ড্রপ করতে পারেন, বা ম্যামের নাম্বার 9830549907, এটাতেও ম্যামকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। উই উইল শিওরলি গেট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।